বাহ, কত সহজেই ওনারা ডিভোর্সের ডেট ঠিক করে ফেললেন। একবার আমার কি মত জানারও প্রয়োজন মনে করলেন না। আমি তো ডিভোর্স চাই না, আমার কেন জানি মনে হচ্ছে রিহানও চায় না। এই একটা ভুলের কারণে ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে, এটা আমি মেনে নিতে পারছি না। ওর ভালোবাসা, আমার প্রতি ওর যত্নশীলতা সব কি একটা চিঠির কাছে, একটা ফেলে আসা অতীতের কাছে মিথ্যে হয়ে যাবে? বাবা মা কেন বোঝেন না আমার কষ্টটা? এই সবের মাঝে আমি নিজেকে কিভাবে সামলাচ্ছি একবারও কি তারা জানতে চেয়েছে, নাকি বোঝার চেষ্টা করেছে? করেননি, বরং তাদের সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দিচ্ছেন। অবশ্য রিহান চাইলেই সব কিছুর সমাধান এখনো হতে পারে। হয়তো রিহানই চায় না আমাদের সম্পর্কটা টিকে থাকুক। যদি চাইতো একবার হলেও ফোন দিত। ও যখন চায় না, তাহলে আমারও ওকে জোর করার দরকার নেই। আমাকে ছাড়া যদি ও ভালো থাকতে পারে, থাকুক। আমি রিহানকে দোষ দিই না, কিভাবে দোষ দেব? দোষ তো ওর না, দোষটা তো আমারই। আর আমি এই ভয়টাই এতদিন পাচ্ছিলাম। সকাল 10টার সময় শ্বশুর বাড়ি থেকে কয়েকজন মানুষ আসলেন। মা আমাকে ঘরে এসে বলে গেলেন আমি যেন ওনাদের সামনে না যাই, যা বলার বাবা বলবেন। আর যদি আমি তাদের কথার বিরোধিতা করি, তাহলে আর কখনোই কোনো সময় আমি বাবাকে পাশে পাবো না। এই বলে মা ঘর থেকে চলে গেলেন। আমি ওনাদের সামনে যাইনি, কিন্তু এই ঘর থেকে তাদের সব কথা স্পষ্টই শুনতে পাচ্ছিলাম। কারা কারা এসেছেন না দেখলেও কণ্ঠ শুনেই চিনতে পারছিলাম। তাদের মধ্যে কথা চলছিল। বাবা বললেন, কি ব্যাপার, আপনারা আবার কি ভেবে? শ্বশুর মশাই বললেন, কিছু কথা বলার জন্য এসেছি। যা কথাবার্তা তা তো আগেই হয়ে গেছে, আমার আর এই বিষয়ে কোনো কথা বলার নেই। বড় ভাসুর বললেন, তালুই আপনি আরেকবার সবকিছু ভালো করে ভেবে দেখেন। ডিভোর্স হলেই কি সবকিছুর সমাধান হয়ে যাবে? আপনার মেয়ে কি ডিভোর্স চাই? অবশ্যই, আমি যেটা চাইবো আমার মেয়ে সেটাই করবে। মেজ ভাসুর বলল, হয়তো আপনার মেয়ে আপনার কথা মেনে নিয়ে কাজটা করবে, কিন্তু আপনি কি একবারও জানার চেষ্টা করেছেন তার মনের কথা? বাবা বলল, ফারিয়ার মনের কথা যাই থাকুক না কেন, আমি আর আপনাদের বাড়িতে ফারিয়াকে দেব না। যেই বাড়িতে আমার মেয়ের কোনো সম্মান নেই, যেই বাড়িতে আপনারা থাকতে আমার মেয়েকে আপনাদের বাড়ির আরেক বউ মারতে পারে, নিজের স্বামীর ঘরে ঢুকতে বাধা দেয়, সেই বাড়িতে মেয়েকে সারা জীবন অপমান হতে পাঠাবো না। তারপরও আমি সব ভুলে যেতাম যদি রিহানের প্রতিবাদ করত। কিন্তু যখন রিহানকে আমার বড় মেয়ে সবটা জানালো, তখনও এমনভাবে কথা বলল যেন আপনার বাড়ির মেজ বউ আমার মেয়ের সাথে ঠিক কাজটাই করেছে। এটা আমি মেনে নিতে পারছি না। শ্বশুর বলল, দেখুন বেয়াই, সবটাই একটা দুর্ঘটনা মাত্র। এখানে রিহানের কোনো দোষ নেই। ছোট বৌমা রিহানের মধ্যে একটা ব্যাপার নিয়ে ঝামেলা চলছে। আমরা ওদের ঝামেলা মিটানোর চেষ্টা না করে নিজেদের মধ্যে আরো ঝামেলা বাড়িয়ে ফেলছি। মেজ বৌমাকে আমরা যথেষ্ট শাসন করেছি এর জন্য। শুনেছি চিঠিটা ফাঁস করার পেছনে মেজ বৌমার হাত আছে। আমার মেজ ছেলে তো রাগ করে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাপের বাড়ি পাঠিয়েছে, আবার নিয়ে আসবে। কিন্তু আমার মেয়েকে যে মারলো তার কি হবে? ওইটা আমরা পরে দেখব। বিয়াই, বলছি কি, আপনারাও তো আরিফের সাথে বৌমার সম্পর্কের ব্যাপারটা গোপন করেছেন, তাও আমরা সবটা মেনে নিচ্ছি, কারণ এগুলো অনেক আগের কথা। কিন্তু আমার ছেলে হঠাৎ এইসব জেনে খুব কষ্ট পেয়েছে। বাবা বলল, আমরা গোপন করেছি মানে? আপনার কি মনে হয় আমরা এসব জানতাম? বড় ভাসুর বলল, আচ্ছা তাহলে বাদ দিন, যাই হোক এগুলো ওদের মধ্যকার ব্যাপার। আর যা কিছু ঘটেছে এসব তো আর বাইরের মানুষ জানে না, সব কিছু আমাদের মধ্যেই আছে। তাই আমরা সব কিছু ভুলে একটা মীমাংসায় আসি। আমরা ফারিয়াকে নিতে এসেছি। বাবা বললেন, মাফ করবেন, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই বাড়িতে মার খেতে পাঠাতে পারবো না। আমি আমার মেয়েকে ভার্সিটিতে ভর্তি করব, ওর লেখাপড়া করবে, চাকরি করবে, পরে ওকে ভালো ঘর দেখে বিয়ে দেব। শ্বশুর বললেন, দেখুন আমরা কিন্তু আপনার মেয়েকে কখনো পড়াশোনা করতে নিষেধ করিনি, বরং আপনার মেয়ে আর পড়াশোনা করতে চায়নি। আর আপনি তো বলছেন মেয়েকে আবার বিয়ে দেবেন, তাহলে দ্বিতীয় বিয়ের চেয়ে আমাদের সমঝোতা কি সঠিক পথ নয়? বাবা বললেন, যাই বলুন না কেন, আমি আমার মেয়েকে আর ওই বাড়িতে পাঠাবো না। কালকে ডিভোর্সের পর আপনারা আপনাদের মেয়েকে নিয়ে চলে যাবেন, আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। বড় ভাসুর বললেন, তাহলে ফারিয়াকে দেবেন না? বাবা বললেন,
না। শ্বশুর বললেন, ঠিক আছে, তাহলে কালকে আমার নাতনিকে আমরা নিয়ে যাব। এই বলে তারা চলে গেলেন। ওনাদের কথোপকথন শুনে আমার বুকের ভেতর সব চুরমার হয়ে যাচ্ছিল। রাইমাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। বাবা কেন এমন করছে আমি বুঝতে পারছি না, যেখানে আসল দোষটা তার মেয়ের। না, ঘুমাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। যতবার মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছি ততবারই কলিজা ছেদ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কি করব ভেবে পাচ্ছি না। আমি সব পারলেও রাইমাকে ছাড়া থাকতে পারবো না। খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে জীবন বিসর্জন দিয়ে দিই। এই রাতের অন্ধকারে যখন সবাই ঘুমোচ্ছে আমি তখন অঝরে কেঁদে বুক ভাসাচ্ছি। একবার ভাবলাম সত্যি সত্যি আত্মহত্যা করে ফেলি, কারণ মেয়েকে ছাড়া বাঁচার চেয়ে আমার জন্য মৃত্যুই শ্রেয়। কিন্তু পারলাম না, আত্মহত্যা করার সাহস আমার হলো না। মনের যত কষ্ট অস্থিরতা সব যেন গলার মধ্যে এসে আটকে গেছে। কেমন যেন গলা শুকিয়ে বুকের ভেতর চিনচিন করছে, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। কোনো কিছুতেই শান্তি না পেয়ে অজু করে নামাজে দাঁড়ালাম, কারণ আমাকে যদি কেউ এই কষ্ট থেকে বের করতে পারে সেটা একমাত্র আমার আল্লাহ। নামাজ শেষে মোনাজাত ধরে অনেক কান্নাকাটি করে একটা দোয়াই করলাম, হে আল্লাহ, আপনি তো সব কিছু জানেন এবং বোঝেন। দয়া করে আমার স্বামী এবং আমার সংসার আমাকে ফিরিয়ে দিন। আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারি, সেই তৌফিক দান করুন। আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। আর কেউ না জানুক, আপনি তো জানেন আমার মনের ভেতর কি চলছে। আপনি ছাড়া এই কষ্ট থেকে আমাকে আর কেউ মুক্তি দিতে পারবে না, দয়া করুন। এইসব বলে যখন অঝরে কাঁদছিলাম মেয়েটা এসে পাশে বসলো। আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কান্না করছো কেন? নানু কি তোমাকে মেরেছে? আমি চোখের পানি মুছতে মুছতে মাথা নাড়িয়ে না জানালাম, তাহলে কি বাবার কথা মনে পড়ছে? তুমি ঘুম থেকে উঠে পড়েছো কেন বাবু? তোমাকে পাশে না পেয়ে আমার ভয় লাগছিল, তাই এখানে এসে পড়েছি। চলো বাবু, এখন আমরা ঘুমাবো। আচ্ছা মা, বাবা কবে আসবে? আর আসবে না মা, তুমি কালকে তোমার বাবার কাছে চলে যাবে। তুমি যাবে না? না। তাহলে আমিও যাব না, তোমাকে ছাড়া আমি একা একা থাকতেই পারবো না। মা চলো না, আমরা বাবার কাছে চলে যাই। না মা, তোমার নানা নানু যেতে দেবে না। তাহলে চলো মা, আমরা এখন পালিয়ে যাই, তাহলে ওরা আমাদেরকে দেখতে পাবে না। মেয়ের মুখে এমন কথা শুনে আমি আবারও জোরে জোরে কাঁদতে লাগলাম। মেয়ের মাথায় বিলি কাটছিলাম আর কাঁদছিলাম। এমন সময় ফোনটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিতেই দেখলাম রিহানের ফোন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টে বাজে। এত রাতে রিহানের ফোন, তাও আজ 13 দিন পরে। আমি দেরি না করে সাথে সাথেই ফোন রিসিভ করলাম। হ্যালো রিহান, কেমন আছো? যেমন থাকার কথা ছিল। রিহান, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আমার ওপর তোমার রাগ হয়েছে, রাগ হওয়ারই কথা। তার জন্য তুমি আমাকে ইচ্ছে মতো বকো, মারো, কিন্তু এভাবে আমার হাত ছেড়ে দিও না প্লিজ। কেন তোমরা আমার সাথে এমন করলে? তুমি জানো আমার আসল কষ্টটা কোথায়? আমার আসল কষ্ট হলো তোমরা দুজনেই আমার ভালোবাসার মানুষ। আরিফ যে আমার সবচেয়ে ভালো বন্ধু, যার সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি, শৈশব কিশোর বয়স আমরা একসাথে কাটিয়েছি, এক স্কুলে পড়েছি, কলেজ লাইফটাও একসাথে কাটিয়েছি। আরিফ শুধু আমার বন্ধু নয়, প্রাণের বন্ধু। সেই বন্ধুর থেকে আমি এমনটা আশা করিনি। ওর তোমাকে পছন্দ ছিল সেটা আমাকে বলতেই পারতো, আমি হেল্প করতাম। কিন্তু আরিফ তা না করে ওর প্রেমিকাকে আমার বউ হিসেবে পছন্দ করলো। কেন? এটা করার কি খুব দরকার ছিল? আমি চুপ করে শুধু রিহানের কথাই শুনছিলাম আর কেঁদে যাচ্ছিলাম। আমি তো তোমাকে না দেখেই বিয়ের জন্য রাজি হয়েছিলাম, শুধুমাত্র আরিফের কথাই। ও বলেছিল তুমি অনেক সুন্দরী, পড়াশোনায় ভালো, আরো অনেক কিছু। ওর কথা শুনে আমি তোমাকে দেখার প্রয়োজনও মনে করিনি। আমার পরিবারেরও তোমাকে পছন্দ হয়েছে, তাই আপত্তিও করিনি। একজন বন্ধুকে কতটা বিশ্বাস করলে তার কথায় বিয়ের জন্য মেয়ে না দেখে রাজি হতে পারে, তুমি বুঝতে পারছো? আরিফের করা কার্যকলাপের দায়ভার কি আমার?
না, আমি সেটা বলছি না, কিন্তু তুমিও এই নাটকে অংশগ্রহণ করেছিলে। তোমাকে আরিফ বলেছিল তোমার এখানে বিয়ে হলে তোমাদের দেখা দেখি চলবে, মানে বিয়ের পরও তোমাদের প্রেমের সম্পর্ক থেকেই যাবে। আমাকে ঢাল বানিয়ে তোমরা তোমাদের প্রেম চালিয়ে যাবে, এটাই তোমাদের উদ্দেশ্য ছিল। তুমি আরিফের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার নেশায় আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে, আর আমার সাথে বিয়ের আগে এমন অভিনয় করলে যে আমি তোমার জীবনের প্রথম প্রেম, আর আমিও বোকার মতো আমাদের বিয়েটাকে একরকম প্রেমের বিয়েই ভেবে নিলাম। রিহান, আমাকে মাফ করে দাও। তোমরা কেন এই নোংরা খেলাটা আমার সাথে খেললে? কি ভেবেছিলে দুই নৌকায় পা দিয়ে চলবে? না রিহান, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি সব কিছু যতটা নোংরাভাবে দেখছো, ব্যাপারটা এতটাও নোংরা ছিল না। আমার ঘরে থেকে আমার বউ তার প্রাক্তনের সাথে সম্পর্ক চালিয়ে যাবে, এটা আমি স্বামী হয়ে কিভাবে মেনে নেব বলতে পারো? রিহান, একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনবে? তোমার আর কি বলার আছে? নিজের নোংরামি লুকাতে আর কত মিথ্যে বলবে? বিয়ের রাতে পালিয়ে যাওয়ার প্ল্যান, আজীবন প্রেমিকের সাথে প্রেম চালিয়ে যাওয়ার প্ল্যান, আর কি কি প্ল্যান ছিল তোমাদের একটু বলবে? আর এখনো যে তোমাদের সম্পর্ক নেই, এটা আমি কিভাবে বিশ্বাস করব? না রিহান, আরিফের সাথে বর্তমান আমার কোনো সম্পর্ক নেই। সব কিছু সেই 6 বছর আগেই শেষ হয়ে গেছে। কেন নেই? যার জন্য এত কিছু করলে তার সাথে এখন কোনো রকম সম্পর্ক নেই, এটা বললেই কি মেনে নেওয়া যায়? তুমি মেনে না নিলেও এটাই সত্যি। তুমি কেন আমার রাতের ঘুম কেড়ে নিলে? কেন ভালোবাসার প্রতিদান হিসেবে অসহ্য কষ্টকর একটা যন্ত্রণা উপহার দিলে? তুমি জানো আমি এখন রাতে ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না। যেই মানুষটা কখনো সিগারেট হাতে নিয়ে দেখেনি, সেই মানুষটাই এখন রোজ গাঁজা খেয়ে ঘুমানোর চেষ্টা করি। অনেকেই বলে গাঁজা খেলে মরার মতো ঘুম হয়, কিন্তু কই, আমার তো তাও ঘুম হয় না। রিহান প্লিজ, তুমি এইসব নেশা করে নিজের জীবন ধ্বংসের পথে ঠেলে দিও না। ধ্বংস তো আমি হয়ে গেছি তোমার প্রেমে। আমরা কত সুখী ছিলাম তাই না? সারাদিন কাজ শেষে বাসায় এসে যখন তোমার হাসি মুখটা দেখতাম, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতো। মেয়েকে যখন বুকে জড়িয়ে ধরতাম, মনে হতো এর চাইতে বড় সুখ দুনিয়াতে আর কিছুই হতে পারে না। তখন তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠতো, মনে হতো এই সুখ আমি তোমার কাছ থেকেই পেয়েছি। নিজেকে একজন সার্থক পুরুষ বলে মনে হতো, কিন্তু বুঝতে পারিনি যে আমি যাকে এতটা ভালোবাসি সে আমাকে কখনো ভালোই বাসেনি। বন্ধুরা, গল্পটির পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে এই গল্পের পরবর্তী পর্ব ও পূর্ববর্তী পর্বের লিঙ্ক শেয়ার করা থাকবে। আরও একটি বিশেষ কথা আপনাদের সাথে, আমরা আরেকটি নতুন চ্যানেল খুলেছি যেখানে আমরা প্রতিদিনই খুবই আকর্ষণীয় গল্প শেয়ার করছি। যদি আপনি এখনও আমাদের নতুন চ্যানেল প্রিয়া স্টোরি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেব। আশা করছি চ্যানেলটা একবার ঘুরে দেখলে ওই চ্যানেলের প্রতিটা গল্পই আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই গল্পপ্রেমিক যারা আছেন অবশ্যই আমাদের নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।